Hello and welcome to my channel Atomic Exploration. আমি শ্রাবন্তী দাস। আগের দিন আমরা এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। তো আজকে সেই চ্যাপ্টারটারই সেকেন্ড পার্ট। তো আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে যে টপিকটা লাস্ট পড়িয়েছিলাম সেটা হচ্ছে মলিকুলার মাস। তো মলিকুলার মাস আমরা কি বলেছিলাম যে মলিকুলার মাস ইজ দ্য সাম অফ অ্যাটমিক মাসেস অফ অল দ্য অ্যাটমস all the atoms in a molecule. It is usually expressed in atomic mass units or AMU. দেখো আমরা আগের দিন অলরেডি এই টপিকটা বলেছিলাম যে হাউ টু ক্যালকুলেট মলিকুলার মাস। আমরা মলিকুলার মাস কিভাবে ক্যালকুলেট করি, প্রথমে আমরা মলিকুলার ফর্মুলাটা লিখি কম্পাউন্ডটার, তারপরে প্রত্যেকটা যে অ্যাটম রয়েছে সে প্রত্যেকটা অ্যাটমের অ্যাটমিক মাস কত সেটা আমরা পিরিয়ডিক টেবিল থেকে আমরা জানতে পারি। ঠিক আছে, এবার যতগুলো অ্যাটম আছে সেটাকে ওই নাম্বারটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করি এবং সংখ্যাগুলোকে সবকটা নাম্বারকে অ্যাড করলে আমরা টোটাল মলিকুলার মাসটা পাই। যেমন আগের দিন একটা এক্সাম্পল আমি বলেছিলাম যে গ্লুকোজ মলিকুলের ক্ষেত্রে, গ্লুকোজের ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেট করেছিলাম যে কার্বনের মাস কত, কার্বনের মাস হচ্ছে 12.011 অ্যাটমিক ইউনিট। ঠিক আছে, AMU অ্যাটমিক ইউনিট। আচ্ছা, হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের হচ্ছে 1.008 AMU, অক্সিজেনের হচ্ছে 16 AMU। এবার এগুলো হচ্ছে অ্যাটমিক মাস। ঠিক আছে, এবার আমরা এখান থেকে আমরা মলিকুলার মাস ক্যালকুলেট করব। কিভাবে করব, কার্বন কটা আছে, কার্বন আছে হচ্ছে 6টা, তাহলে এটাকে ইন্টু 6 করব। এখানে হাইড্রোজেন কটা আছে 12টা, তাহলে ইন্টু 12 করব। অক্সিজেন কটা আছে 6টা, তাহলে ইন্টু 6 করব। এটা যদি তুমি টোটাল করো, এটা যদি তুমি মাল্টিপ্লাই করে পুরো ক্যালকুলেশনটা করো, দেখবে ওই নিয়ারলি ওই 180 মতন আসছে, 180 AMU। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা গ্লুকোজের মাস মলিকুলার মাস ক্যালকুলেট করতে পারি। একইভাবে আমরা আগের দিন আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম যে জল, কার্বন ডাই অক্সাইড এবং মিথেন এগুলোর ক্যালকুলেট করতে। তো এই একইভাবে তোমরা এগুলো ক্যালকুলেট করবে। ঠিক আছে, আচ্ছা আজকে আমরা যে টপিকটা থেকে শুরু করছি সেটা হচ্ছে ফর্মুলা মাস। ফর্মুলা মাস কি, ফর্মুলা মাস হচ্ছে ইজ দ্য সাম অফ দ্য অ্যাটমিক মাসেস অফ অল অ্যাটমস ইন এ কেমিক্যাল ফর্মুলা। তাহলে ডিফারেন্সটা কি হলো, যে ফর্মুলা মাসও তো সেই একই হচ্ছে, মলিকুলার মাসের ক্ষেত্রেও কি হচ্ছিল যে আমরা অ্যাটমিক মাসগুলোকে, যতগুলো অ্যাটমিক মাস ছিল সেটাকে নাম্বার অফ অ্যাটমস দিয়ে গুণ করছিলাম, দিয়ে যে সংখ্যাটা টোটাল বেরোচ্ছিল সেইটাই হচ্ছিল মলিকুলার মাস। ফর্মুলা মাসের ক্ষেত্রেও কিন্তু সে একই কাজ করা হয়। ডিফারেন্সটা কোথায় দেখো, ফর্মুলা মাসটা আমরা ইউজ করি আয়নিক কম্পাউন্ডসের ক্ষেত্রে। ঠিক আছে, কেন ইউজ করা হয়, কারণ আয়নিক কম্পাউন্ডসের ক্ষেত্রে কখনো আয়নগুলো ইউনিট হিসাবে থাকে না। মানে ধরো আমি যদি বলি NaCl, সোডিয়াম ক্লোরাইড, যে নুন আমরা যেটা খাই সোডিয়াম ক্লোরাইড, সেই সোডিয়াম ক্লোরাইড কিন্তু শুধু এরকম সোডিয়াম এবং ক্লোরাইড মানে Na প্লাস এবং Cl মাইনাস এরকম ভাবে কিন্তু আলাদাভাবে থাকে না, এটা অ্যাকচুয়ালি ক্রিস্টালাইজড ফর্মে থাকে। সেটা কিরকম ভাবে থাকে, এরকম মানে একটা কিউবিক আকারে আমি দেখাতে পারি, একটা শর্টে দেখাচ্ছি, এটা অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা অনেকটা জটিল, আমি একটু শর্টেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম একটা কিউবিক আকারে থাকে এবং এই যে এইগুলোর এই যে প্রত্যেকটা কর্নারে একটা করে সিএল মলিকিউল থাকে, ক্লোরাইড আয়ন থাকে এবং এই মাঝখানটাতে একটা করে সোডিয়াম আয়ন থাকে। একইভাবে এইখানেও থাকে, এদিকেও থাকে, এদিকেও থাকে এবং এই মাঝখানেও একটা সোডিয়াম বসে থাকে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই টোটাল যে ক্রিস্টালটা তার মধ্যে কি থাকে বলতো, 8টা সোডিয়াম আয়ন থাকে এবং 8টা ক্লোরাইড আয়ন থাকে। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি 1:1 রেশিওতে থাকে। ঠিক আছে, সেই জন্য আমরা সংকেতটাকে NaCl লিখি। ঠিক আছে, এরকম অনেক কম্পাউন্ড পাবে তুমি যেখানে হয়তো যে ক্যাটায়নটা সেটা হয়তো টু
2:1 রেশিওতে থাকে, অর্থাৎ ক্যাটায়নের সংখ্যা, নাম্বার অফ ক্যাটায়ন্স হচ্ছে নাম্বার অফ অ্যানায়ন্সের ডাবল থাকে এইভাবে। ঠিক আছে, সেই সব মানে কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে ফর্মুলা মাস ক্যালকুলেট করতে হয় রাদার দ্যান মলিকুলার মাস। তাহলে ফর্মুলা মাস তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব? রাইট দ্য কেমিক্যাল ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড NaCl, আমি লিখেই দিয়েছি। ফাইন্ড দ্য অ্যাটমিক মাস অফ ইচ এলিমেন্ট ফ্রম দ্য পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিল থেকে আমরা প্রত্যেকটার কিন্তু অ্যাটমিক মাস আমরা জানতে পারি। যেমন ধরো সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে ওই অ্যারাউন্ড ওই 50 সামথিং, আমি রাইট নাও আমার এটা ভ্যালুটা মনে পড়ছে না। সরি, সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের হচ্ছে 23, আর ক্লোরিনের হচ্ছে তোমার 35.5, তাই তো? তাহলে এবার তুমি যদি এখানে যদি ক্যালকুলেট করো, দেখবে এটা তুমি কটা আছে, সোডিয়াম কটা আছে, একটাই আছে। ক্লোরাইড কটা আছে, একটাই আছে। তাহলে এই দুটোকে প্লাস করবে, প্লাস করলে দেখবে তোমার আসবে হচ্ছে তো 0.5, আর এদিকে হচ্ছে তোমার 58.5। তো এটাই হচ্ছে ফর্মুলা মাস অফ সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্টে চলে আসি, সেটা হচ্ছে কনসেপ্ট অফ মোল। মোল কাকে বলে? দেখো, আমরা অনেক সময় এরকম ভাবে বলি না যে 1 ডজন। ঠিক আছে, 1 ডজন মানে কি বোঝায়? 12টা, তাই তো? তাহলে আমরা দেখো এই যে 12, এত বড় একটা, এতগুলো সংখ্যা, মানে এতগুলো, ধরো যদি কেউ বলে যে 12টা বল আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টা বলেই, এতগুলো বলকে আমি সহজ একটাই নাম্বার দিয়ে বোঝাতে পারি, সেটা হচ্ছে 1 ডজন। এই ডজন কথাটার মাধ্যমে বোঝাই যাচ্ছে যে 12টা। আমি যদি 2 ডজন বলে দিই তাহলে 12 × 2 হবে। সেই একইভাবে এই মোলের ক্ষেত্রেও তাই। মোলের ক্ষেত্রে মোল হচ্ছে একটা ফান্ডামেন্টাল ইউনিট ইন কেমিস্ট্রি দ্যাট রিপ্রেজেন্টস এ স্পেসিফিক নাম্বার অফ পার্টিকেলস। পার্টিকেল বলতে দেখো অ্যাটম, মলিকিউল, আয়ন তিনটেই কিন্তু বোঝায় ইন এ সাবস্টেন্স। মানে ধরো যে একটা পাত্রের মধ্যে, ধরো আমি একটা এটা মোল বলতে সাধারণত যে নাম্বারটা বোঝায় 1 মোল বলতে, সেটা হচ্ছে 6.023 × 10⁻23। এই এতগুলো মলিকিউল মানে শুধু মলিকিউল না, মলিকিউল, অ্যাটম এবং আয়ন, এই সবগুলোকে একটা সহজ নাম্বার দিয়ে বোঝানো যায়, সেটা হচ্ছে 1 মোল। 1 মোল বললেই বোঝানো হয় যে এতগুলো, এগুলো হচ্ছে নাম্বার, এতগুলো সংখ্যা। It helps relate the atomic or molecular scale to measurable quantities in the lab. ধরো ল্যাবে তুমি কিছু ক্যালকুলেট করছো, ধরে নাও যে তোমার কোনো একটা স্যাম্পলে হয়তো 1 মিলিগ্রাম লাগবে বা 2 মিলিগ্রাম লাগবে। তাতে কি তুমি বলবে যে আমার এতগুলো মলিকিউল লাগবে বা এতগুলো অ্যাটম লাগবে? সেটা তো ক্যালকুলেট করা সম্ভব না। এখান থেকে তুমি খুব সহজেই তুমি মোলটা ক্যালকুলেট করতে পারবে যে এত মোল, 1 মিলিগ্রাম মানে কত মোল, 2 মিলিগ্রাম মানে সেটা কত মোল হতে পারে সলিউশনে, সেটা তুমি এখান থেকে খুব সহজে ক্যালকুলেট করতে পারো। সেই জন্যই হচ্ছে মোল কনসেপ্টটা পড়ার ভীষণ দরকার। আচ্ছা, এবার আমি চলে আসি যে মোল কনসেপ্টের কতগুলো কি পয়েন্ট। সেটা হচ্ছে, দেখো আমি এইমাত্র যে সংখ্যাটা বললাম যে 1 মোল মানে হচ্ছে 6.022 বা 23ও লেখে অনেক জায়গায়, ইন্টু 10⁻23 পার্টিকেলস মানে অ্যাটম হতে পারে, মলিকিউল হতে পারে বা আয়ন হতে পারে। এবং এই যে সংখ্যাটা 6.022 10⁻23, এই যে সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রোস নাম্বার। বিজ্ঞানী অ্যাভোগাড্রোর নামানুসারে এই সংখ্যাটাকে অ্যাভোগাড্রোস নাম্বার বলা হয়। যেমন ধরো এক্সাম্পল দিয়েছে যে 1 মোল অফ অক্সিজেন মলিকিউলস কন্টেন্স 6.022 × 10⁻23 মলিকিউলস অফ O2। আমি যদি এখানে অক্সিজেনের জায়গায় আমি যদি বলতাম যে 1 মোল অফ Cl2 ক্লোরিন গ্যাস, তাহলে সেখানেও কিন্তু এই সেম নাম্বারটাই হতো। 1 মোল দিয়ে যে গ্যাসই দিক না কেন, যাই দিক না কেন, তাতে কিন্তু এইটাই হতো। নাম্বার বলতে কিন্তু এইটাই বোঝায়। ঠিক আছে,
আচ্ছা, এবার আমরা চলে আসি মোলার মাস। দেখো, আমরা মোল বলতে কটা সংখ্যা সেটা আমরা বুঝলাম, যে সংখ্যায় এতগুলো বোঝায়। এবার মাস, মোলার মাস, ধরো 1 মোল কোনো একটা সাবস্টেন্স নেওয়া হয়েছে, 1 মোল মানে হচ্ছে এতগুলো পার্টিকেল আছে, সেই পার্টিকেলটার মাস কত, সেই মাসটাকে যদি আমি গ্রামে কনভার্ট করি, সেটাকেই বলা হবে মোলার মাস। মানে 1 মোল কোনো একটা সাবস্টেন্স আছে, তার যে মাসটা আছে, সেই মাসটাকে আমি যদি গ্রামে বলি, সেই যে পরিমাণটা সেটাকেই বলা হবে মোলার মাস। ঠিক আছে, তাহলে এবার দেখো, মোলার মাস অফ H2O ওয়াটারের ক্ষেত্রে হচ্ছে 18.016 গ্রাম পার মোল। এই যে আমরা জলের সংকেতটা লিখি, এখান থেকে আমরা একটু আগেই কিন্তু আমরা মলিকুলার মাস ক্যালকুলেট করেছিলাম। ঠিক আছে, ওটা ছিল এমইউ ইউনিটে। এখানেও কিন্তু সেই একইভাবে কিন্তু ক্যালকুলেট করেছে, 1 মোল, 1 মোল মানে হচ্ছে এত গ্রাম পার মোল। ঠিক আছে, আচ্ছা, এবার আসছে মোল মাস রিলেশনশিপ। দেখো, এখানে আমি এইমাত্র যেটা বললাম না, যে জলের ক্ষেত্রে আমরা কিভাবে এটা, তাহলে মোল বলতে কিভাবে আমরা ক্যালকুলেট করব। দেখো, 1 মোল ইকুয়াল টু মাস ডিভাইডেড বাই মোলার মাস। ধরো এই যে এখানে যে এক্সাম্পলটা দিয়েছে, যে 36 গ্রাম জল নেওয়া হয়েছে, তাহলে 36 গ্রাম হচ্ছে মাস। তুমি এখানে একটা বিকারের মধ্যে তুমি 36 গ্রাম জল নিয়েছো, সেই 36 গ্রাম জলের মধ্যে 36 গ্রাম জল মানে কত মোল আমরা জানি না। ঠিক আছে, সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। সেটার যে সূত্রটা, সেটা হচ্ছে এন ইকুয়াল টু এম ডিভাইডেড বাই স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল। স্মল এম বলতে বোঝায় মাস, মানে হচ্ছে এর মলিকিউলার মাস, ডিভাইডেড বাই মোলার, মানে সরি মলিকুলার মাস নয়, মানে যে পরিমাণটা তোমাকে বলেছে সেই মাস, সেই পরিমাণটা ডিভাইডেড বাই মোলার মাস। বা তুমি আরো ভালো হয়, এটাকে তুমি এইভাবে লেখো, এন ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এম। ঠিক আছে, ডব্লিউ মানে হচ্ছে ওয়েটটা যেটা তোমাকে দিয়েছে 36 গ্রাম, ডিভাইডেড বাই এম মানে হচ্ছে তোমার মোলার মাস। মানে তাহলে এইখান থেকে তুমি ক্যালকুলেট করতে পারবে যে 36 গ্রাম জল মানে কত মোল আছে। তাহলে এন ইকুয়াল টু তোমাকে কি দিয়েছে, 36 ডিভাইডেড বাই মাস কত, মোলার মাস হচ্ছে 18.016। তাহলে এখানে তুমি ডিভাইডেড বাই বসিয়ে দাও 18.016। তাহলে এখানে ইউনিট কি করে ক্যালকুলেট, তাহলে ইউনিটটা কি হবে, এখানে হচ্ছে 36 গ্রাম আছে, আর এটা কি আছে, গ্রাম পার মোল আছে। তার মানে এখান থেকে তুমি গ্রাম গ্রাম কেটে যাবে, তার মানে এখানে তুমি সংখ্যায় পাবে, অর্থাৎ 1 মোল, এখানে তুমি মোল পাবে। তাহলে তাহলে এখানে কত মোল তুমি পাবে, এখানে তুমি ক্যালকুলেট করো, দেখতে পাবে যে সংখ্যাটা বেরোবে, তাহলে তত, সাপোজ এক্স বেরিয়েছে, তাহলে এক্স মোল। ঠিক আছে, তো এইভাবে আমরা মোল মাস রিলেশনশিপ বের করতে পারি। আচ্ছা, তারপরে আছে হচ্ছে মোল ভলিউম রিলেশনশিপ। আচ্ছা, মোল মানে তো আমি পেলাম, তাহলে কি পেলাম বলো তো, 1 মোল, 1 মোল মানে যে অ্যাভোগাড্রো সংখ্যা এন এ দিয়ে লেখা হয়, সেটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 নাম্বার অফ মলিকিউলস পেলাম। ঠিক আছে, আবার দেখো, এন থেকে এন ইকুয়াল টু ডব্লিউ বাই এম একটা রিলেশনশিপ পেয়েছি। মানে তোমাকে যদি একটা কোনো একটা পরিমাণ কিছু যদি কোনো একটা সাবস্টেন্স দিয়ে দেয়, তাতে কত মোল আছে তুমি ক্যালকুলেট করতে পারবে। শুধু জল না, যে কোনো সাবস্টেন্স তোমাকে দিক না, তো চিনি দিল, ধরো 1 গ্রাম চিনি দিল, তার মধ্যে থেকে তুমি বের করো তো যে তুমি কত মোল আছে, তুমি বের করতে পারবে। এখানে তুমি যদি এর মাসটা জানো, তুমি চিনির মাসটা জানো C6H12O6, তাহলে এখান থেকে যদি তুমি বের করতে পারো, তাহলে তুমি এখানে এনটাও বার করতে পারবে। তাহলে এবার আমরা চলে যাব যে ভলিউম। তাহলে এখানে আমি কিন্তু এবার আমরা গ্যাস মলিকুলের কথা বলছি। 1 মোল অফ এনি গ্যাস অ্যাট এসটিপি, অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অকুপাইজ 22.4 লিটার, 22.4 লিটার। তাহলে এখানে 1 মোল মানে দেখো, 1 মোল বলতে একটা রিলেশনশিপ পেলাম আমি, নাম্বার অফ মলিকিউল 6.022 ইন্টু 10⁻23 নাম্বার অফ মলিকিউলস। আবার 1 মোল মানে আর একটা কি পেলাম, সেই মলিকিউলগুলো যার ভলিউম হচ্ছে
22.4 লিটার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কোশ্চেন বলছে হাউ মেনি লিটার্স ডাজ 2 মোলস অফ CO2 অকুপাই অ্যাট STP। তাহলে আমি জানি যে 1 মোল যদি 22.4 লিটার ভলিউম হয় তাহলে 2 মোলস কত হবে, ইন্টু 2 হবে। আচ্ছা এবার হচ্ছে মোল পার্টিকেল রিলেশনশিপ, মোলস n ইকুয়াল টু নাম্বার অফ পার্টিকেলস ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার। এ দেখো এখানে বলেছে হাউ মেনি মলিকিউলস আর ইন 3 মোলস অফ CO2। তাহলে এখান থেকে তুমি নাম্বার অফ পার্টিকেলস বের করতে পারবে, তো খুব সহজেই বার করতে পারবে। দেখো 1 মোল মানে যদি হয় 6.022 ইন্টু 10⁻23 নাম্বার অফ মলিকিউলস, তাহলে 3 মোলস মানে কত হবে, 3 মোলস হবে এই নাম্বারটা ইন্টু 3 হবে। তাহলে এখান থেকে তুমি নাম্বার অফ পার্টিকেলস ক্যালকুলেট করতে পারো। তাহলে নাম্বার অফ মোলস 3 ইন্টু দ্য অ্যাভোগাড্রো নাম্বার 6.022 10⁻23, এইটা তুমি মাল্টিপ্লাই করলেই পেয়ে যাবে নাম্বার অফ পার্টিকেলস কত আছে। আচ্ছা এবার আর একটা পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন। Percentage composition of a compound refers to the percentage by mass of each element present in the compound. ধরো আমি জলের এক্সাম্পলটাই নিই, H2O। তোমাকে যদি বলে যে H2O এর মধ্যে কত পার্সেন্ট হাইড্রোজেন আছে, কত পার্সেন্ট অক্সিজেন আছে, সেটা তোমাকে ক্যালকুলেট করতে, সেটার সূত্র হচ্ছে এটা, পার্সেন্ট অফ এলিমেন্ট মানে কত পার্সেন্ট আছে, প্রত্যেকটা এলিমেন্ট কত পার্সেন্ট আছে। মাস অফ দ্য এলিমেন্ট ইন 1 মোল অফ কম্পাউন্ড, 1 মোল, 1 মোলের মধ্যে মাস অফ দ্য, এর মাসটা কত সেটা তোমাকে লিখতে হবে, ডিভাইডেড বাই মোলার মাস অফ দ্য কম্পাউন্ড। জলের মোলার মাস আমরা একটু আগে ক্যালকুলেট করেছি 18 পয়েন্ট সামথিং একটা ছিল, ইন্টু 100। তাহলে আমি এখান থেকে পার্সেন্টেজ কম্পোজিশনটা ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা এম্পিরিক্যাল ফর্মুলা ফর মলিকিউলার ফর্মুলা। আচ্ছা এম্পিরিক্যাল ফর্মুলা বলতে কি বোঝায়, সেটা হচ্ছে ইজ দ্য সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও অফ অ্যাটমস অফ ইচ এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্য কম্পাউন্ড। অর্থাৎ যে কোন একটা কম্পাউন্ডের মধ্যে ধরো অনেক কিছু থাকতে পারে, সাপোজ হাইড্রোজেন আছে, কোন একটা আমি জানি না কি কম্পাউন্ড জানি না, কার্বন আছে, ক্লোরিন আছে, তো সেই সব যে অ্যামাউন্টগুলো রয়েছে, যে এলিমেন্টগুলো রয়েছে, প্রত্যেকটা এলিমেন্টের একটা তো সাম পার্সেন্টেজ আছে। আমরা এখান থেকে এই যে আগেই আমরা বললাম যে পার্সেন্টেজ কম্পোজিশন, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট সাম পার্সেন্ট হিসাবে রয়েছে। ধরো এটা X% আছে, এটা ধরো Y% আছে, এটা ধরো Z% আছে। তাহলে এই যে পার্সেন্টেজগুলো রয়েছে, তাহলে এই পার্সেন্টেজগুলোকে তুমি মোলে কনভার্ট করবে। মোলে কনভার্ট করলে একটা কিছু সাম নাম্বার পাবে, ধরো X পাবে, এটা ধরো Y পাবে, এটা ভাবে Z পাবে। তো সেই যে নাম্বার অফ মোলস গুলো রয়েছে, সেই যে মানে নাম্বার অফ মোলস বলতে কি বোঝায়, তার মানে ততগুলো আছে, এখানেও ততগুলো আছে, এখানে জেড নাম্বার অফ সিএল আছে, তাহলে সেই সবগুলোকে দিয়ে তুমি একটা সিম্পল একটা ফর্মুলা পাবে। সেই ফর্মুলাটাকে বলা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। এটা কিন্তু মলিকিউলার ফর্মুলা নাও হতে পারে, এটা হচ্ছে সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও অফ অ্যাটমস অফ ইচ এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্য কম্পাউন্ড। আমি একটা এক্সাম্পল এখনই দেবো তোমাদের, দিলে এক্ষুনি বুঝতে পারবে। তারপরে কি বলছে, ডাজ নট নেসেসারিলি রিপ্রেজেন্ট দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ অ্যাটমস ইন এ মলিকিউল। যেটা আমি এক্ষুনি বললাম ওটাই কিন্তু মলিকিউলার ফর্মুলা নাও হতে পারে, ওটা সিম্পলেস্ট ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা এটা কিভাবে করা হয়, প্রথমে যেটা বললাম পার্সেন্টেজ কম্পোজিশন বার করা হয় প্রত্যেকটার, তারপরে কনভার্ট মাস টু মোলস, তাহলে পার্সেন্টেজ কম্পোজিশন থেকে সেটাকে মোলে কনভার্ট কিভাবে করা হয় আমি এক্ষুনি দেখাবো, একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। ফাইন্ড দ্য সিম্পলেস্ট রেশিও, সেইগুলো রেশিও নেওয়া হয়, এবং ইফ নেসেসারি মাল্টিপল বাই এ স্মল হোল নাম্বার টু গেট দ্য হোল নাম্বার রেশিওস। দেখাচ্ছি, এ দেখো একটা কম্পাউন্ড দিয়েছে যে এ কম্পাউন্ড কন্টেন্স 4.07% অফ হাইড্রোজেন, 24.27% কার্বন
এবং 71.65% অফ ক্লোরিন। তাহলে হাইড্রোজেন কত পার্সেন্ট বলেছে? 4.07% অফ হাইড্রোজেন। কার্বন কত বলেছে? 24.27% কার্বন বলেছে। আর ক্লোরিন কত বলেছে? 71.65%। মানে অর্থাৎ বলতে চাইছে যে আমার যে কম্পাউন্ডটা রয়েছে সেটা যদি আমি ধরে নিই যে আমার 100 গ্রাম রয়েছে, সেই 100 গ্রামের মধ্যে টোটাল মানে কার্বন, হাইড্রোজেন, ক্লোরিন সব মিলিয়ে আমার যে কম্পাউন্ডটা রয়েছে সেই কম্পাউন্ডটার মধ্যে যদি 100 গ্রামের হয়, তাহলে সেই 100 গ্রামের মধ্যে 4.07 গ্রাম হচ্ছে হাইড্রোজেন, 24.27 গ্রাম হচ্ছে কার্বন এবং 71.65 গ্রাম হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি মোলস বার করতে পারি। আমি তো গ্রাম বলেই দিলাম, তাহলে আমি যেহেতু 100 গ্রাম ধরে নিচ্ছি, তাহলে আমি এটা হচ্ছে তোমার বললাম যেটা 4.07 গ্রাম, এটা রয়েছে হচ্ছে 24.27 গ্রাম এবং এটা রয়েছে 71.65 গ্রাম। তাহলে আমরা এখানে অ্যামাউন্টটা জেনে গেলাম যে কত কত গ্রাম করে রয়েছে। ঠিক আছে, এবার আমাকে এটা মোলসে কনভার্ট করতে হবে। আমি একটু আগেই একটা ইয়ে বলেছিলাম, তোমাদের সূত্র বলেছিলাম, n ইজ ইকাল টু নাম্বার অফ মোলস ইজ ইকাল টু W/m। তাহলে এখানে আমাকে W বলে দিয়েছে এত এত গ্রাম, এটা হচ্ছে W। নাম্বার অফ মোলস বার করতে হবে, তাহলে m দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। m অর্থাৎ মাস, এখানে অ্যাটমিক মাস। তাহলে কত হবে এটা? তাহলে এটা 4.07 ডিভাইডেড বাই হাইড্রোজেনের মাস কত? হাইড্রোজেনের মাস হচ্ছে 1.008, কার্বনের হচ্ছে ডিভাইডেড বাই 12.011, ক্লোরিনের হচ্ছে 35.493। তাহলে আমি এটা ডিভাইড করলে ঠিক এই ফর্মুলাতেই কিন্তু আমি ফেলেছি, n ইজ ইকাল টু W/m। তাহলে এখানে আমি m দিয়ে ভাগ করেছি, ভাগ করলে আমি কি পাচ্ছি? নাম্বার অফ মোলস পাচ্ছি। এটা আসবে হচ্ছে অ্যারাউন্ড 4.04 মোলস, এইটা আসবে তোমার হচ্ছে 2.021 মোলস এবং ক্লোরিনটা আসবে হচ্ছে, এটাও আসবে 2.021 মোলস। তাহলে আমি এই তিনটের এবার আমি রেশিও নিয়ে নিই। তাহলে হাইড্রোজেন ইস টু কার্বন ইস টু ক্লোরিন, তিনটের রেশিও বার করি। তাহলে এটা হচ্ছে 4.04 ইস টু 2.021 ইস টু 2.021। তাহলে এই তিনটে রেশিও পেয়েছি। এবার এইভাবে তো আমি বলতে দেখো, তাহলে মানে মানে সিম্পলি কি বোঝাচ্ছে যে হাইড্রোজেন রয়েছে এতগুলো, নাম্বার অফ হাইড্রোজেন রয়েছে এতগুলো, এতগুলো রয়েছে কার্বন এবং এতগুলো রয়েছে ক্লোরিন। কারণ মোল বলতে 1 মোল বলতে তো সেই 6.023 ইন্টু 10⁻23 নাম্বার অফ অ্যাটমসই বোঝায়। তাহলে এখানে মোল যেহেতু 4 রয়েছে, তাহলে তোমার নাম্বারে যদি আমি কনভার্ট করি, তাহলে নাম্বারেও তোমার রেশিওটা সেমই হবে। তাহলে এটাকে আমি একটা সিম্পল ফর্মে কনভার্ট করব, কারণ এইভাবে এরকম ভগ্নাংশ আকারে রয়েছে, এইভাবে তো আমি বলতে পারি না যে কটা রয়েছে। তো আমি কি করব, যে এর মধ্যে যেটা সব থেকে ছোট সংখ্যা সেটা দিয়ে এটাকে ডিভাইড করব। ডিভাইড যদি করি তাহলে এটা কত আসবে বলো তো? এটা 2 আসবে, এটা 1 আসবে, ইস্টু 1 আসবে। তার মানে হাইড্রোজেন কটা আছে? দুটো, কার্বন কটা আছে? 1, এবং ক্লোরিন কটা আছে? একটা। তার মানে একদম সিম্পল যে ফর্মুলাটা সেটা আমি লিখতে পারি CH2Cl। এটা হচ্ছে তোমার এম্পিরিক্যাল ফর্মুলা, দিস ইজ নট দ্য মলিকিউলার ফর্মুলা। এটা হচ্ছে এম্পিরিক্যাল। কেন আমি বললাম যে এটা এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকিউলার ফর্মুলা নয়, এক্ষুনি বলছি। কারণ দেখো, এইটা যদি তুমি মাস ক্যালকুলেট করো, যেমনভাবে আমরা মলিকুলার মাস ক্যালকুলেট করি, কার্বনের হচ্ছে 12.011 ইন্টু হাইড্রোজেনের হচ্ছে 2 ইন্টু 1.008 প্লাস ক্লোরিনের হচ্ছে 35.5, নিয়ারলি 5। তাহলে এইটার তোমার মাসটা দাঁড়াবে হচ্ছে 49.48 গ্রাম। দেখো
এইটার মলিকুলার মাস, কম্পাউন্ডের মলিকুলার মাস কত দিয়েছে? 98.96। তুমি যেটা ক্যালকুলেট করেছো তার মাস কত বেরোলো? 49.48 গ্রাম, অলমোস্ট হাফ অফ দিস নাম্বার। তাহলে এইটা কিন্তু তোমার মলিকিউলার ফর্মুলা নয় অ্যাকচুয়ালি। তার মানে মলিকুলার ফর্মুলাটা কি হবে? এইটার ডাবল করলে, মানে এইটার তুমি যদি 2 দিয়ে গুণ করো, ডাবল করো, তাহলে দেখবে তুমি এই নাম্বারটা পাচ্ছ। তো 2 দিয়ে গুণ, কি হঠাৎ করে 2 দিয়ে গুণ কেন করলাম? তোমাকে কি করতে হবে অ্যাকচুয়ালি, এই যে তোমার যে মলিকিউলার ফর্মুলাটা দিয়েছে 98.9, সরি, যে মোলার মাসটা দিয়েছে 98.96 ডিভাইডেড বাই তুমি যেটা ফর্মুলা মাস বার করেছো 49.48, এইটা যদি তুমি ডিভাইড করো দেখবে 2 আসছে। তার মানে এটাই ইন্ডিকেট করছে যে এই যে ইউনিটটা, এটা দুটো আছে অ্যাকচুয়ালি। তার মানে CH2Cl এই ইউনিটটা দুখানা আছে। তবেই তুমি এইটা মলিকুলার মাস, মোলার মাসটা এইটাই পাচ্ছ, এটা মলিকুলার মাস অ্যাকচুয়ালি, তাহলে এইটাই পাচ্ছ। তাহলে আমি এই যে এইটাকে যদি আমি ফর্মুলা আকারে, মানে ঠিকভাবে আমি যদি মলিকুলার ফর্মুলা আকারে যদি লিখি, তাহলে সেটা কি দাঁড়াবে বলো তো? এটা দাঁড়াবে হচ্ছে C2H4Cl2। তো এইটা হচ্ছে তোমার মলিকিউলার ফর্মুলা এবং এইটা হচ্ছে তোমার এম্পিরিক্যাল ফর্মুলা। আশা করছি তোমার যে এম্পিরিক্যাল ফর্মুলা আমি যেটা বোঝাচ্ছিলাম এখানে, সেইটা তোমার এই এক্সাম্পলটা থেকে ক্লিয়ার হয়ে গেছে। যদি কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি নেক্সট ক্লাসে আর একবার চেষ্টা করব বুঝিয়ে দিতে। আচ্ছা, একইভাবে দেখো আর একটা এক্সাম্পল দিয়েছে, ডিটারমাইন দ্য এম্পিরিক্যাল ফর্মুলা অফ অ্যান অক্সাইড অফ আয়রন। একটা আয়রনের অক্সাইড দিয়েছে, একটা আয়রন, অক্সাইড মানে অক্সিজেন আছে, আয়রন আছে এবং অক্সিজেন আছে, হুইচ হ্যাজ 69.9% আয়রন। দেখো 69.9% আয়রন আছে এবং 30.1% অক্সিজেন আছে। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটাও কিন্তু সেম একইভাবে করবে, যে ধরে নেবে যে টোটাল যে অ্যামাউন্টটা আছে সেটা হচ্ছে 100 গ্রাম। তাহলে 100 গ্রামের মধ্যে 69.9 গ্রাম আছে আয়রন এবং 30.1 গ্রাম আছে হচ্ছে অক্সিজেন। এবং ঠিক আগের প্রবলেমটা যেভাবে সলভ করলাম, এখান থেকে মোল নাম্বার বার করবে, নাম্বার অফ মোলস বার করবে, ডিভাইডেড বাই অ্যাটমিক মাস যে বার করবে, নাম্বার অফ মোলস বার করবে, তাদের রেশিও নেবে, রেশিও নিলেই তুমি এখানে বের করতে পারবে যে এটার এম্পিরিক্যাল ফর্মুলাটা কি। এই প্রবলেমটা তোমরা সলভ করো, সলভ করে কমেন্ট করো। আচ্ছা, স্টয়চিওমেট্রি অ্যান্ড স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশনস। আচ্ছা, স্টয়চিওমেট্রি is the branch of chemistry that deals with the quantitative relationships between reactants and products in a chemical reactions. দেখো স্টয়চিওমেট্রি বলতে কি বোঝায়? প্রথম কথা হচ্ছে আমরা স্টয়চিওমেট্রি বলতে এটাই বোঝাচ্ছে যে কোয়ান্টিটেটিভ রিলেশনশিপ বিটুইন রিয়াক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্টস ইন এ কেমিক্যাল রিয়াকশন। ধরো একটা কেমিক্যাল রিয়াকশন বলছি, ধরো কার্বন প্লাস অক্সিজেন তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তাহলে এখানে যে তোমার 1 মোল কার্বন 1 মোল অক্সিজেন তৈরি করছে 1 মোল অফ CO2। তাহলে এটাকে বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিলেশনশিপ, মানে তোমার 1 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি করতে 1 মোল কার্বনই লাগবে এবং 1 মোল অক্সিজেনই লাগবে, অর্থাৎ 1 মোল কার্বন কেবলমাত্র 1 মোল অক্সিজেনের সাথেই রিয়াক্ট করবে, তবেই কিন্তু 1 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। ইট ইজ বেসড অন ল অফ কনজারভেশন অফ মাস। মানে আমি এর আগের দিন বলেছিলাম যে ল অফ কনজারভেশন মাস বলতে কি বোঝায়, মানে হচ্ছে মাসকে তুমি সৃষ্টিও করতে পারবে না, ধ্বংসও করতে পারবে না, কেবলমাত্র কনভার্ট করতে পারবে। তুমি এই এক্সাম্পলটা দেখো যে তোমার এই দিকে যতগুলো কার্বন আছে এই দিকেও কিন্তু ততগুলোই কার্বন আছে, অর্থাৎ নাম্বার তুমি যে অ্যাটমটা নিচ্ছ
সেই অ্যাটমের সংখ্যাটা রিয়াকশন করার আগে বা রিয়াকশনের পরে দুটোই কিন্তু সেম আছে। সেটাই হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস, হুইচ স্টেটস দ্যাট ম্যাটার ক্যানট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড ইন এ কেমিক্যাল রিয়াকশন। আচ্ছা, স্টয়সিওমেট্রির অ্যাপ্লিকেশন কোথায় আমরা অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং, বিভিন্ন ফার্টিলাইজার, মেডিসিনের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে যে আমরা কেমিক্যাল ফর্মুলাগুলি লিখি সেই ফর্মুলার ক্ষেত্রে এগুলো লাগে। হেল্পস ডিটারমাইন রিঅ্যাক্ট্যান্ট অ্যামাউন্টস, কতটা পরিমাণ লাগছে, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, কম্বাশন রিয়াকশন, এসবের ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়। আচ্ছা, কি কনসেপ্টস ইন স্টয়সিওমেট্রি? ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, এই যে কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্স করা, এই যে দেখো মাস্ট বি ব্যালেন্সড টু কারেক্টলি ডিটারমাইন দ্য মোল রেশিও অফ রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টস। এই যে এখানে দেখো তোমার এটাকে ব্যালেন্স করা হয়েছে, হাইড্রোজেন এটা দুই হবে, দুইটা নিচে হবে এখানে, হ্যাঁ, 2H2 প্লাস 2O2 উৎপন্ন হচ্ছে 2H2O। তাহলে এখানে দেখো নাম্বার অফ হাইড্রোজেন কটা আছে, 2 × 2 4, এখানেও 2 × 2 4 আছে। অক্সিজেন কটা আছে, দুটো, এদিকে কটা আছে, এদিকেও দুটো, তাহলে এটা ব্যালেন্সড করতে হবে। মোল রেশিও, এখান থেকে তুমি রেশিও অফ মোলস অফ রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টস তুমি এখান থেকে ক্যালকুলেট করতে পারি। দেখো এখান থেকেই আমি বলতে পারি যে হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিও, নাম্বার অফ মোলস রেশিও কত আছে, 2:1 আছে। এখানে দুটো হাইড্রোজেন এবং এখানে হচ্ছে একটা অক্সিজেন। টাইপস অফ স্টয়সিওমেট্রিক ক্যালকুলেশনস, মোল টু মোল কনভার্সনের ক্ষেত্রে, মোল টু মোল কনভার্সন, যে ইউজিং দ্য মোল রেশিও টু ডিটারমাইন হাউ মাচ অফ এ সাবস্টেন্স ইজ নিডেড অর প্রডিউসড। এখানে দেখো আমি বলতে পারি 2 মোলস অফ H2 তৈরি হচ্ছে, 2 মোলস অফ হাইড্রোজেন এবং 1 মোল অফ অক্সিজেন রিঅ্যাক্ট করছে। মাস টু মাস কনভার্সন, লিমিটিং রিএজেন্ট ক্যালকুলেশন, পার্সেন্ট ইল্ড ক্যালকুলেশন। আচ্ছা, ব্যালেন্সিং এ কেমিক্যাল রিয়াকশন, একটা কেমিক্যাল রিয়াকশন তুমি কিভাবে ব্যালেন্স করবে, এটা হচ্ছে ব্যালেন্স করাটা খুব ইজি। সেটা হচ্ছে প্রথমে তোমাকে ক্যালকুলেট করতে হবে যে এর মধ্যে মেটাল কোনটা আছে। প্রথমে তুমি মেটাল ক্যালকুলেট করবে, মেটালের ক্ষেত্রে ব্যালেন্স করবে বোথ সাইডে। যেমন এই রিয়াকশনটার ক্ষেত্রে দেখো এখানে কি আছে, Fe2O3 আছে, তার মানে এখানে দুটো Fe আছে, তার মানে আমি এখানে 2Fe বসাবো। আচ্ছা, 2Fe যদি বসাই, এখানে অক্সিজেন কটা আছে, 3টে আছে, এখানে দুটো আছে। তাহলে ব্যালেন্স করার জন্য আমি কোন নাম্বারটা দিয়ে ব্যালেন্স করতে পারি, আমি যদি এখানে 3 বসাই আর এখানে যদি আমি 2 বসাই, তাহলে কিন্তু আমার 3 × 6 হলো, এদিকেও 3 × 6 হলো, অথচ আয়রনটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি এখানে 4 করব। তাহলে নিয়ম যেটা, সেটা হচ্ছে প্রথমে মেটালকে ব্যালেন্স করতে হবে, তারপরে তোমাকে যেগুলো ব্যালেন্স করতে সেগুলো হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেন, এবং প্রত্যেকটা স্টেজে দেখতে হবে যে আগে যেটা তুমি ব্যালেন্স করেছো সেটার কোনো রকম চেঞ্জ হয়েছে কিনা। একইভাবে এগুলো তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, এইগুলো তোমরা বাড়িতে ক্যালকুলেট করবে। যেটা বললাম, প্রথমে মেটাল করবে, তারপরে নন মেটাল দেখবে, প্রথমে মেটাল, তারপর নন মেটাল, তারপরে দেখবে হচ্ছে তোমার অক্সিজেন, তারপরে হাইড্রোজেন। ঠিক একইভাবে এগুলোর ক্ষেত্রে ক্যালকুলেট করবে। আচ্ছা, এইখান থেকে এই যে প্রবলেমটা, এইখান থেকে আমি নেক্সট ডে স্টার্ট করব। তো তোমরা এই এক্সাম্পলগুলো এগুলো করো, করে বলো কেমন হয়েছে, তোমরা বলো যে তোমরা করতে পারছো কিনা। অ্যান্ড আজকের ক্লাস এইটুকুই থাকলো।